শীতের দাপটে কাবু সারা দেশ। ঘন কুয়াশায় পদ্মায় ফেরি চলাচল বন্ধ, ঠান্ডায় ডায়রিয়ার প্রকোপ। দিনে ৮০০-র বেশি শিশু ভর্তি হচ্ছে আইসিসি ডিডিআরবিতে। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, দুবারের বেশি প্রধানমন্ত্রী তো নয়। প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশনের এই মাসে জমা, বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যের তাগিদ। ব্যাংক খাতে লাখ লাখ কোটি টাকা লুটপাটকারীদের বিচারে নত যেন পদক্ষেপ, উল্টো ভালো হওয়ার সুযোগ দিতে চান গভর্নর। কঠিন সিদ্ধান্ত নেয়ার পরামর্শ। এবং চলে গেলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা। টানা 10 দিন মৃত্যুর সঙ্গে লড়াই, আজ বাদ জোহর এফডিসিতে জানাজা। চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া। সকালের সময় সঙ্গে আছি আমি রাইদুল ইসলাম শুভ। পৌষের মাঝামাঝিতে সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে চলতি মাসে 3টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ঘন কুয়াশার কারণে দেখা মিলছে না সূর্যের। তাপমাত্রার পারদ 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। কনকনে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। হিম বাতাস উপেক্ষা করে কাজে যেতে বেগ পেতে হচ্ছে তাদের। রাস্তার পাশে খড়কুঠো জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা অনেকের। এদিকে ঘন কুয়াশার কারণে গতকাল রাতে 11:30 থেকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা হাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শীতের আরও খবর জানতে সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু এবং মানিকগঞ্জে আছেন মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি শুরুতে যাচ্ছি রিঙ্কুর কাছে। গত কয়েকদিন ধরে উত্তর অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ চলছে এবং সিরাজগঞ্জে সেই প্রভাবটা যদি আমরা বলি যে সিরাজগঞ্জে আজকে সকাল 6টায় শাহজাদপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্য মতে তাপমাত্রা রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস এবং ভোর থেকে কিন্তু কুয়াশাচ্ছন্ন এবং পুরো শহরটি রয়েছে। শহরে কিন্তু আসলে আমরা দেখছি যে কুয়াশায় ঢেকে পড়েছে, সেই সাথে হিমবাহ অর্থাৎ তীব্র যে ঠান্ডা বাতাস, সেই বাতাস কিন্তু আসলে বইছে এবং এই তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। তারা আমরা দেখেছি যে যারা ভোরে যারা কর্মে বের হয় তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে তাদের কাজকর্ম করতে কিন্তু আসলে অনেকটাই অসুবিধা হচ্ছে, কারণ ঠান্ডার সাথে সাথে তীব্র বাতাসও কিন্তু রয়েছে। আমরা দেখেছি যে যানবাহনগুলো যেগুলো চলছে মহাসড়কে, বিভিন্ন সড়কে, সেই যানবাহনগুলো সকাল হলেও কিন্তু হেডলাইট জ্বালিয়ে মানুষের, তারা কিন্তু বলছিলাম যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা তারা কিন্তু আসলে সবচেয়ে বেশি কষ্টে আসলে কর্মে বের হচ্ছে। সেই সাথে ছিন্নমূল মানুষরা রয়েছে যারা চরাঞ্চলের মানুষ, তারা কিন্তু আসলে শীতে সবচেয়ে বেশি কষ্ট করছে। আমরা গত কয়েকদিন ধরে এই একই অবস্থা দেখছি যে বেলা বেশ দুপুর গড়ালেও কিন্তু আসলে সূর্যের দেখা মিলছে না সিরাজগঞ্জে এবং সেই ভোর থেকে আমরা যেটি দেখছি যে পুরো শহরে কিন্তু আসলে কুয়াশাচ্ছন্ন। তো এক কথা বলা যায় যে শিবে এক প্রকার যুবথুব অবস্থায় উত্তরাঞ্চলের মানুষের তথা সিরাজগঞ্জের মানুষের এবং নিম্ন আয়ের মানুষেরা যেটি বলছে যে আমরা দেখেছি যে গরম কাপড়ের দোকান অর্থাৎ নিম্ন আয়ের যে কম দামের যে গরম কাপড়ের দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো আসলে ভিড় করছে। গত কয়েকদিন ধরে সেই আমরা ভিড়টি লক্ষ্য করছি। সকালে এবং বিকালে বেশ বেচা কিনা আসলে ভিড় রয়েছে এবং সেই বেচা কিনা চলছে। তো এক কথা বলা যায় যে সিরাজগঞ্জের যে গত কয়েকদিনের যে শৈত্যপ্রবাহ অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ চলছে সেটি কিন্তু আজকেও অব্যাহত রয়েছে এবং সকাল থেকে কিন্তু তীব্র কুয়াশায় পুরো শহর আসলে আচ্ছাদিত রয়েছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে শীতের সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ইউসুফ আলী। ধন্যবাদ রিঙ্কু। একটি সুখবর এইমাত্র আমরা জানতে পেরেছি যে এই কিছুক্ষণ দীর্ঘ 8 ঘন্টা অতিবাহিত হওয়ার পর ভাষা সৈনিক গোলাম মওলা নামের একটি ফেরি কিন্তু নোঙ্গর করে লোড দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে ছেড়ে গেল ফরিদপুর। অর্থাৎ এই মুহূর্তে একদম জাস্ট না ওটা কিন্তু দীর্ঘ 8 ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে, যার জন্য কিন্তু এখানকার যাত্রী শ্রমিক যে অসহায়, যে তীব্র শীতে যে কষ্ট করেছিল সেই কষ্টের হাত থেকে কিছুটা তাদেরকে কিন্তু আশার আলো দেখছে এবং কি পার হওয়ার জন্য যে অপেক্ষাটা তা কিন্তু কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে তাদের মনে থেকে। কিন্তু এখনো কিন্তু দীর্ঘ সারিতে
যানবাহন রয়েছে এটা আমরা দেখছি। এটা 4 নম্বর ঘাট থেকে কিছু ফেরি আছে, আবার 3 নম্বর ঘাট থেকে কিন্তু সেটা ছেড়ে গিয়েছে। অর্থাৎ এখনো কিন্তু তীব্র কুয়াশা এবং শীত আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ঘাট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে একটু ঝুঁকি নিয়েই তারা কিন্তু এই যাত্রী এবং শ্রমিক এবং ব্যবসায়ীদের কথা চিন্তা করে তারা কিন্তু কিছুটা সময়ের জন্য এইটা ফেরিটা এই মুহূর্তে ছেড়ে দিয়েছে এবং কি সেটা খুবই সতর্ক নিয়ে। অর্থাৎ এখনো কিন্তু বলা চলে যে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া, নাজিরগঞ্জ রোডগুলোতে এখনো একটা ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা কিন্তু দীর্ঘ 8 ঘন্টা 10 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে তারা কিন্তু খুব কষ্টের ভিতরে ছিল, কিন্তু এখনো যারা অপেক্ষায় আছে তারা কিন্তু কষ্ট করছে। ঘাট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে ঠিক সন্ধ্যা রাত থেকে কুয়াশার কারণে একটু ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাতে 11টার দিকে এই ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু শেষ মুহূর্তে ভাষা সৈনিক গোলাম মওলা কিন্তু কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। আমরা সেক্ষেত্রে কিন্তু ঘাট এলাকাতে দেখতে পাচ্ছি যে আমরা খোঁজ নিয়েছি অন্যান্য ফেরিগুলোও কিন্তু অন্যান্য ঘাটগুলোতে সেই ফেরিগুলো ছেড়ে দিচ্ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। শীতের খবর জানতে প্রথমে যুক্ত ছিলাম সিরাজগঞ্জ এবং পরবর্তীতে মানিকগঞ্জ থেকে। প্রসঙ্গ 25 নয় 21 বছরে করা যাবে নির্বাচন, সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, দুবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, এক কেন্দ্রিক ক্ষমতা ঠেকাতে নানা প্রস্তাবনা দিতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। চলতি মাসের মাঝামাঝিতে তা প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে কমিশন। স্বৈরাচারের অনুকূলে থাকা 70 অনুচ্ছেদ সহ বিতর্কিত ধারা বাতিলও থাকছে। তাদের কলমে এসব সংস্কার বাস্তবে রূপ দিতে রাজনৈতিক ঐক্যের উপর জোর দিচ্ছেন সংবিধান বিশেষজ্ঞরা। হাসানুল আলীর প্রতিবেদনে বিস্তারিত। সংশোধন বিল 2018, দ্য কনস্টিটিউশন 17th অ্যামেন্ডমেন্ট বিল 2018 সর্বসম্মতিক্রমে পাশ হলো। স্বাধীনতার পর থেকে ক্ষমতাকে কক্ষিগত করতে বারবার সংবিধানকে কাটাছেঁড়া করেছে বিভিন্ন সরকার। সংসদীয় ব্যবস্থা পাল্টে একদলীয় ব্যবস্থা কিংবা সামরিক শাসনকে বৈধতা দিতে ব্যবহার করা হয়েছে সংবিধানকে। সবশেষ 16 বছরে শেখ হাসিনা সরকার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে পঞ্চদশ সংশোধনী সহ বেশ কয়েকবার সংবিধানে আনে পরিবর্তন, নাকি সংস্কার, তা নিয়ে মতভেদ দেখা দেয় বিভিন্ন শিবিরে। 6 অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। 3 মাসে বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিকদের মতামত নিয়েছেন সদস্যরা। কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ বলছেন, বিভিন্ন পক্ষের প্রস্তাবনা এবং 120টি দেশের সংবিধান পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে সংস্কার প্রস্তাবনা। পুনর্লিখন না হলেও কার্যকর সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের আশা তার। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটার প্রতিফলন ঘটাতে হবে, জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে অংশীজনদের একটা বড় অংশ যেভাবে কথা বলেছেন, তাদের আকাঙ্ক্ষা, তাদের চিন্তাগুলোকে আমরা সমন্বয় করার চেষ্টা করছি। একনায়কতন্ত্র ঠেকাতে ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্য কমিশনের। সে আলোকেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রবর্তন, 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবনা দেওয়ার কথা বলছেন ডক্টর আলী রিয়াজ। অনেক ধরনের মতের প্রতিনিধিত্বর ক্ষেত্রেও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের একটা ভূমিকা থাকে, ফলে এটা একটা ইতিবাচকভাবে আমরা বিবেচনা করেছি। একাধিক্রমে না হওয়া বা 2বার জীবনে না হওয়া, এটা প্রধানমন্ত্রীর উপর আপনার তার জবাবদিহির জায়গাটা তৈরি করতে হবে। তরুণদের দেশ গঠনের সুযোগ দিতে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বয়স 4 বছর কমিয়ে করা হচ্ছে 21। এছাড়াও সংবিধানের বিভিন্ন বিতর্কিত ধারা পরিবর্তনে রাখা হচ্ছে সুনির্দিষ্ট প্রস্তাবনা। সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে বয়স সীমা কমিয়ে দেওয়া, যাতে করে এক ধরনের, আমরা যেটা বিবেচনা করেছি 21 বছরে নামিয়ে আনার, এখন 25 আছে। আমরা পর্যালোচনাটা করেছি 72 সাল থেকে যে সংবিধান বহাল আছে, এরপরে 17টা সংশোধনী হয়েছে, সেগুলো আমরা বিবেচনায় রেখেছি, যেগুলো আসলে শেষ পর্যন্ত কি অর্জিত হয়েছে। এসব সংস্কার প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখলেও তা কার্যকর হওয়া নিয়ে সংশয় প্রকাশ করছেন এই সংবিধান বিশেষজ্ঞ। রাজনৈতিক ঐক্যের উপর জোর তার। কি সংস্কার হবে সেটা প্রত্যেকটা দল যদি একমত হয় সেটা বাঞ্ছনীয়। জনগণের স্বার্থে চিন্তা করে প্রত্যেকটা দলকে এমনভাবে একমত হতে হবে সংস্কারের বিষয়ে, যেন পরবর্তী
বাংলাদেশে যেই সরকার থাকুক না কেন তাদের জন্য একটা রেসপন্সিবিলিটি থাকে। প্রস্তাবনার শেষে সব অংশজনের মতামত নিয়েই চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। সংবিধান যত পরিবর্তনই করা হোক না কেন, তাতে বিপুল সংখ্যক জনমতের সায় না থাকলে ভবিষ্যতে ইচ্ছেমাফিক শাসনতন্ত্র পরিচালনার আশঙ্কা থেকেই যায়। পাশাপাশি সংবিধান সুরক্ষিত রাখতে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা এবং জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিতের উপর জোর বিশেষজ্ঞদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক খাত থেকে লাখ লাখ কোটি টাকা লোপাট হয়েছে ব্যবসায়ী ব্যাংকারদের যোগসাজশেই। অন্তর্বর্তী সরকারের প্রায় 5 মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না অনিয়মকারীদের বিরুদ্ধে। বিচারের পরিবর্তে লুটেরাদের ভালো হওয়ার সুযোগ দিতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ভবিষ্যতে টেকসই অর্থ ব্যবস্থার স্বার্থে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আর জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গ্রাহকরাও। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে অর্থ পাচার হবে, এটার কিন্তু সব গবেষণায় বলছে। মাসুদ বিশ্বাস দেশের অর্থ পাচারকারীদের ধরার দায়িত্ব পেয়ে নিজেই নিয়েছেন সে সুযোগ, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জুলাই আগস্ট আন্দোলনে আতঙ্কগ্রস্ত হয়ে পদত্যাগ করেন তিনি। পট পরিবর্তনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পালিয়ে থেকে পদত্যাগের ঘটনাও নজিরবিহীন। গত 16 বছরে লাখো মানুষের জমানো অর্থ ব্যাংক থেকে নানা কৌশলে আত্মসাতের মহোৎসবে সুযোগ দেয়ার কলঙ্কিত অধ্যায় রচনা হয়েছে খোদ বাংলাদেশ ব্যাংক থেকেই। এমন বিশ্বাসহারা লোকের ভারেই সংকটে দেশের ব্যাংক খাত। খেলাপির খাতায় যোগ হয়েছে 2,84,000 কোটি টাকা। সরকার পতনের পর অনিয়মের নানা চিত্র গণমাধ্যমের পাতায় চিত্রায়িত হলেও সংস্কারের খাতায় কতটুকু লিপিবদ্ধ হচ্ছে এসব খতিয়ান? অর্থনীতি নিয়ে যারা প্রতিনিয়ত থাকেন নানা পর্যালোচনায়, তাদের মুক্ত বাক্যেই উঠে আসছে নতজানু পদক্ষেপের কথা। নামে বেনামে অর্থ চলে গেছে, এর পিছনে তো ব্যাংকের কর্মকর্তারা জড়িত আছেন, ব্যাংকের বোর্ডের লোকজন যারা তারা জড়িত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের দিক থেকে একটা কড়া বার্তা দেওয়া যে না, এই ব্যাংকগুলোতে যেগুলো রয়েছে বড় বড় দুর্নীতির যে সমস্ত অভিযোগ আছে বা তদন্ত চলমান রয়েছে, সেগুলোকে প্রয়োজনীয় জনসম্মুখে নিয়ে আসা। সেই কাজগুলোর কিন্তু কোনো ধরনের কোনো উদ্যোগ নেই। আর্থিক খাতে কতটা অনিয়মে জড়িত ব্যাংকাররা সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের বক্তব্যেও উঠে এসেছে ভয়াবহ চিত্র। আমি ওইটা করতে চাই, যদি বিশৃঙ্খলা বাড়িয়ে ফেলি লাভ হবে। সামনের দিকে তাকান, ভালো হতে দেন মানুষকে, ভুল করে থাকলেও সে যদি শুদ্ধ হয়, আমি সেটাই চাই। তারপরেও যদি সে খারাপ কাজ করে, শাস্তি অবশ্যই পেতে হবে। আমি যদি এখন এই কমলের লোম বাঁচতে যাই, কমল তো উধাও হয়ে যাবে। ঘুণে ধরা ব্যাংক খাতের সংস্কারে গভর্নরের এই বক্তব্যকে অযৌক্তিক বলছেন প্রবীণ ব্যাংকাররা। গত 53 বছরে রেকর্ডে দেখা যায়নি যে বাংলাদেশ ব্যাংকের লোক পদত্যাগ করছে। এই পদত্যাগের কারণটা কি? এই কারণটা অবশ্যই ইনভেস্টিগেট করতে হবে। সেই ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে আপনার বাইর হবে যে হোয়াট হি ডিড, হোয়াট হি মিসডিড। পরিচ্ছন্ন অর্থ কারবারে এখনো ব্যাংকেই নিজেদের আস্থায় রাখতে চান সালমা, শহীদুল কাদের সহ হাজার হাজার গ্রাহক। কিন্তু দাবি একটাই, লুটপাটকারীদের বিচার। এমন আইন করতে হবে যেন কোর্ট ছাকা না বাড়াতে পারে। টাকা তো দিতেই হবে, এগুলো তো জনগণের টাকা না। প্রয়োজনে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করে মাধ্যমে হলেও রিকভারি করে তাদের যথোপযুক্ত বিচার হওয়া উচিত। মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মধ্যরাতে রাজধানীর বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ বাদ জোহরে এফডিসিতে তার জানাজা অনুষ্ঠিত হবে। বাংলা চলচ্চিত্রের আরও একটি নক্ষত্রের পতন। টানা 10 দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শনিবার দিবাগত রাত 1:30টার দিকে রাজধানীর সিএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই গুণী অভিনেত্রী। এর আগে রক্তে সংক্রমণ ধরা পড়ায় একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ছিলেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তুলে ধরেন অঞ্জনার মাতৃস্নেহের কথা। আপুকে দেখে জাস্ট আমি বাসায় যাওয়ার পরই এখান থেকে সবাই ফোন করছে যে ডক্টর বলতেছে ফ্যামিলির সবাইকে আসার জন্য। আমরা পৌঁছাতে পারি না, জয় ফোন করে বললো তোমরা ব্যাক করো ভাই, দিদি নাই। মানে এইটা আসলে এখন আমরা মেনে নিতে পারছি না। এই ডিসিতে মনে হতো যে সিনিয়রদের মধ্যে যদি কেউ বুকে টেনে নেওয়ার মতো কেউ হয়, সেটা হচ্ছে অঞ্জনা আপু। এই কণ্ঠস্বরটা আর শুনতে পারবো না, আর তাকে দেখতেও পারবো না। এর থেকে আসলে
আর কিছু বলতে পারতেছি না। তোমার কালকে আমি ডাক্তার কাছে নিয়ে তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি করব। আমি ছোটবেলা থেকে। অঞ্জনা রহমানের জানাজা বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে হবে। জানাজা শেষে কোথায় দাফন করা হবে তা জানানো হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে অঞ্জনা আপার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 1976 সালে দস্যু বনহুর দিয়ে চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল অঞ্জনার। 3 শতাধিক সিনেমার উপহার দিয়েছিলেন দর্শকদের। পরিণীতা ও গাংচিল এর অভিনয়ের জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন অঞ্জনা রহমান। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। প্রিয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, জায়গা দখল সহ নানা অপরাধে অভিযোগ বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাসের বিরুদ্ধে। এতদিন ভয়ে কেউ মুখ না খুললেও 5 আগস্টের পর থেকে বেরিয়ে আসছে তার অপকর্মের চিত্র। তার বিরুদ্ধে আছে 5টি মামলা। দুর্নীতির তদন্ত শুরু করেছে দুদক। সোহেল কান্থিনাথের ক্যামেরায় এনে জাকিরের রিপোর্ট। চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে বিপুল পরিমাণ অর্থ কামিয়েছেন অভিযোগ এলাকাবাসীর। ভুক্তভোগীরা বলছেন, জেলা পরিষদ সদস্য থাকাকালীন লক্ষ্মীপদ দাস আত্মীয় স্বজনদের চাকরি দিয়েছেন বিভিন্ন সরকারি দফতরে। দলের নাম ভাঙিয়ে অবৈধ ইটভাটা স্থাপন, হুমকি দিয়ে বন বিভাগ থেকে গাছের পারমিট আদায় করতেন। জেলা শহরে রয়েছে তার শত শত একর জায়গা, বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার, নামে বেনামে ঢাকা চট্টগ্রামে ফ্ল্যাট। উনি আমাদেরকে সবসময় হুমকি দুমকি, পুলিশ রাইড, ডিজিএফএফ সবসময় পাঠায়। এসে পুলিশে বাস কেটে নিয়েছে, গাছ কেটে নিয়ে গেছে, এরকম জুলুম করে আমরা বিচার কোথাও পাইনি। সরকারি লোকজন যারা আছে সবাই এদের পিছনে আছে, বিদায় তাকে ভালো মন্দ কোনো কিছু করতে পারেনি। আমাদেরকে যে অত্যাচার করে গেছেন বা সাধারণ জনগণের দেশ অত্যাচার করে গেছেন, এটা মানে কি আমরা সঠিক বিচার চাই। টাকা পাচার করে লক্ষ্মীপদ দেশের বাইরেও বাড়ি করেছেন বলে অভিযোগ। অনেকে বাধাগ্রস্ত করতে ছাত্রদের নানাভাবে হুমকি ও নির্যাতনের অভিযোগ তার বিরুদ্ধে। ছাত্রদেরকে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি এমনকি তার নেতৃত্বে নির্যাতন চালানো হয়েছে। তা এখনো সে বাইরে ঘোরাঘুরি করছে। আমরা চাই অতি সত্বর, দ্রুত সত্বর তাকে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় নিয়ে আসা হোক। তার দুর্নীতি ও অনিয়ম নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। লক্ষ্মীপদ দাস এবং পৌর আওয়ামী লীগের সভাপতি অমলকান্তি দাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার থেকে অনুসন্ধান পরিচালনা করা হচ্ছে। দ্রুত কমিশনে এটা প্রতিবেদন দাখিল করা হবে। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে পলাতক লক্ষ্মীপদ দাস। তার বিরুদ্ধে 5টি মামলা রয়েছে। এনএ জাকির, সময় সংবাদ, বান্তুরপান। মানবতাবাদী সংগঠন কুকি চীনের সন্ত্রাস ও চাঁদাবাজির মুখে বান্দরবানের পর্যটন শিল্পে ধস নেমেছে। নিরাপত্তার স্বার্থে নিষেধাজ্ঞার কবলে পর্যটনের ভরা মৌসুমে রুমা, থানচি এবং ওয়াংছড়ি একেবারেই পর্যটক শূন্য। বান্দরবান ঘুরে শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত কমল দে রিপোর্টে। পর্যটনের এই পূর্ণ মৌসুমে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওক্রাডং পর্যটক শূন্যতায় কেমন যেন বেমানান লাগছে, অথচ এটি সত্য। যারা গাড়ি মালিক, যারা দোকানদার, যারা টুরিজম করে অনেক লস। বানানো কাপড়গুলো বিক্রি করতে পারে আর কি। এখন তো কিছু না, সব কষ্টে আছে আর কি। শুধু কেওক্রাডং পর্যটক শূন্য তা কিন্তু নয়। বান্দরবান পার্বত্য জলের দর্শনীয় স্থানের জন্য সুপরিচিত রুমা, থানসি এবং রুয়াংছড়িতে এখনো পর্যটক প্রবেশ ঠেকাতে জেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। টুরিস্ট নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ। পর্যটক যদি না আসে, তো আমাদের সবকিছু অভাবে যাচ্ছে। সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সহিংসতার কারণে প্রশাসনের এই কঠোরতার ভুক্তভোগী পাহাড়িরাও, বিশেষ করে দৃষ্টিনন্দন মুল্লাইপাড়া কিংবা বগালেক এলাকার পাহাড়ি মালিকানাধীন কটেজগুলো শূন্য পড়ে আছে। কম্বল, চাদর, যেগুলো মাফলার যেগুলো বোনানো হয়েছে, এগুলো ক্ষেত্রেও বেচা কেনার সমস্যা দেখা দিচ্ছে। বোর্ডিং থাকে, ওনাদের আয় বঞ্চিত। তারপরে যারা গাইড করে ওনাদেরও আয়ের ব্যাপারে বঞ্চিত আছে। পর্যটকের আশায় ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে ছোট ছোট খাবারের হোটেলগুলো, কিন্তু সেখানেও হতাশ হতে হচ্ছে হোটেলগুলির পাহাড়ি মালিকদের। আয় রোজগার হারিয়ে
অনেকটা দিশেহারা তারা। 4-5টা কোর্ট এসেছে পাড়াতে, এগুলো এখন টাকা পয়সা কোনো ইনকাম নাই, এখন বসে আছে আর ওগুলো সব বন্ধ হয়ে গেছে। এটা বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের তো আর করার কিছুই থাকতেছে না, প্রায় আমরা খুব কষ্টের মধ্যে পড়ে আছি। কুকিচিন প্রধান ও আইন শৃঙ্খলা বাহিনীর তালিকার মোস্ট ওয়ান্টেড নাতান বোম বাংলাদেশ সীমান্তবর্তী ভারতে অবস্থান নিল তার অনুসারীরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। মোবাইল ফোনে অভিনব কৌশলে চলছে এই চাঁদাবাজি। এই নির্যাতন থেকে বাদ যাচ্ছে না সাধারণ জুম চাষি থেকে শুরু করে পর্যটন সংশ্লিষ্টরা। তাদেরকে বয়কট করেছি, আর এই বয়কটের প্রতিফলন হয়ে এখন তারা দেখছে যে অপরাধ করেছে, সে অপরাধে অনুতপ্ত হয়ে একদম গহীন অরণ্যে চলে গেছে, যেটা নাগালের বাইরে। তারা যে ধরনের মোবাইল সিম ব্যবহার করছে প্রকৃতপক্ষে তাদের এদের নিজস্ব কোনো এনআইডি না, অন্য নামে ব্যবহার করে এটা করছে। এটা নিয়েও আমরা কাজ করছি। বান্দরবানের 7 উপজেলায় মোট লোক সংখ্যা 4,81,000, এর মধ্যে সরাসরি 1 লাখ মানুষ পর্যটনের সঙ্গে জড়িত, আর বেশিরভাগ পাহাড়ি জুম চাষি হিসেবেই পরিচিত। কয়েক বছর আগেও এই শীত মৌসুমে বান্দরবান পার্বত্য জেলায় পর্যটকদের ঠাঁই দেওয়া যেত না। বিশেষ করে এখানকার মুল্লাইপাড়া, বগালেক এবং কেওকারডং পরিপূর্ণ থাকতো পর্যটকে। পরিস্থিতি পাল্টে গেছে। সন্ত্রাস, সংঘাত এবং হুমকির মুখে পর্যটকদের জন্য নিষিদ্ধ বান্দরবানের 3 উপজেলা। তবে স্থানীয়রা এটি আর দেখতে চায় না। তারা চায় এই বান্দরবনে আবারও পর্যটকরা ফিরবে, আবারও প্রাণ ফিরে পাবে এখানকার কেওকারডং, এখানকার বগালেক এবং মুল্লাইপাড়া। বান্দরবনের রুমার বগালেক থেকে কমল দে, সময় সংবাদ। রক্ষণাবেক্ষণের অভাবে ভঙ্গুর দশায় সেন্ট মার্টিন দ্বীপের নামার একমাত্র জেটি। ওপর থেকে ঠিকঠাক মনে হলেও বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে অবকাঠামোটি। স্থানীয়দের দাবি জাহাজের ধাক্কা কিংবা ঢেউয়ের আঘাতে ভেঙে যেতে পারে জেটি, তাই দ্রুত নতুন জেটি নির্মাণের দাবি তাদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবল। বঙ্গোপসাগরের বুকে 8.5 বর্গ কিলোমিটারের দ্বীপ সেন্ট মার্টিন। এই দ্বীপে বসবাস করে প্রায় 10,000-এর বেশি বাসিন্দা, আর পর্যটন মৌসুমে প্রতিদিনই পর্যটকবাহী জাহাজে আসা যাওয়া করে 2000-এর মতো পর্যটক, যাদের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। জাহাজ কিংবা ট্রলার, যাত্রী বা মালামাল নিয়ে ভিড়ে সেন্ট মার্টিন দ্বীপের একমাত্র জেটিতে। কিন্তু গুরুত্বপূর্ণ এই জেটির এখন বেহাল দশা। উপর থেকে ফিটপাট দেখতে হলেও ভেতরে ভঙ্গুর দশা স্থাপনাটির। কোথাও ভেঙে পড়েছে রেলিং, পিলারে ধরেছে ফাটল, নিচের অংশে পুরো আস্তরণ উঠে বিপজ্জনকভাবে বের হয়ে গেছে রড। জাহাজ সেন্ট মার্টিন জেটিতে ভিড়লে নামার সময় বিপাকে পড়েন পর্যটকরা। নামতে গেলে ঝুঁকিপূর্ণ, এখানে নিচে পড়ার সম্ভাবনা আছে। এখানে এটা কাঠের তৈরি, দেখা গেছে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এগুলা অতি শীঘ্র ব্যবস্থা না নিলে পর্যটন শিল্পের জন্য হুমকির সম্মুখীন ভবিষ্যতে। প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ায় যেটি একেবারে ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে 2023 সালে কাঠ বসিয়ে প্রাথমিকভাবে মেরামত করা হয়, কিন্তু বছর না ঘুরতে ফের ভাঙে জেটিটি। এখন অনেক স্থানে নেই কাঠ আর রেলিংও। ফ্রন্টনটা একটু ঝুঁকিপূর্ণ, এই জন্য আমাদের জাহাজ বুঝতে একটু সমস্যা, আর কোনো সমস্যা নেই। আগামীতে এটা যে কোনো সময় কি জাহাজের ধাক্কা খেয়ে জোরে ভেঙে পড়ে যেতে পারে। ট্যাক্সও একটা যদি যেটি হয়, সেক্ষেত্রে পর্যটক এবং স্থানীয়দের জন্য চলাচল ওঠানামার জন্য খুবই ভালো হয়। উপজেলা প্রশাসন বলছে জরাজীর্ণ জেটিটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষেত্রে জেলা পরিষদকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী বলেছেন যে এটি খুব দ্রুতই এটি সমস্যাটি সমাধান করা হবে, প্রজেক্ট ইতিমধ্যে নেওয়া হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের একমাত্র জেটিতে পর্যটন মৌসুমে প্রতিদিনই পর্যটকবাহী জাহাজ ভিড়ছে 5টি, আর স্থানীয় নৌযান ভিড়ে শতাধিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার বাণিজ্য মেলায় পরম গর্বে ঠাঁই পেয়েছে জুলাই বিপ্লবের দিনলিপি। আলাদা কর্নারে তুলে ধরা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের আখ্যান। দর্শনার্থীরা বলছেন স্বৈরাচারকে হটিয়ে নতুন বাংলা গড়ার সংগ্রামের গল্প এভাবেই ছড়িয়ে পড়বে প্রজন্ম থেকে প্রজন্মে। জুলাই বিপ্লবে ছাত্র জনতার যে উত্তাল সময়, তার ছবি, ভিডিও এবং সংবাদ প্রতিদিনই উঠে এসেছে সংবাদপত্রের পাতায়। 5 মাস পেরিয়েছে, কিন্তু সেই নির্মমতা এখনো নাড়া দেয় সবাইকে। এবার সেই স্মৃতিও পরম গর্বে ঠাঁই পেল বাণিজ্য মেলায়।
জুলাই বিপ্লবের চেতনাকে সামনে রেখে তারুণ্য চত্বর, ৩৬ জুলাই চত্বর এবং জুলাই চত্বর নামে আলাদা ৩টি চত্বর রয়েছে মেলা প্রাঙ্গণে। এসব চত্বরকে সাজানো হয়েছে গণ অভ্যুত্থানের বিভিন্ন ছবি, গ্রাফিতি, ব্যানার, ফেস্টুন, আলোকচিত্র ও সংবাদ প্রতিবেদন দিয়ে। রয়েছে জুলাইয়ের গল্প শুনো নামে একটি কর্নারও। তরুণ সমাজ ভূমিকা রেখেছে, এটার আসলে তো কোনো মূল্য হয় না, অমূল্য যেটা। এটা দেখার পর আবার স্মৃতিগুলো মানে পুনরায় জাগরিত হয়ে গিয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আখ্যান এভাবে তুলে ধরায় খুশি দর্শনার্থীরা। তাদের আশা, স্বৈরাচারকে হটিয়ে নতুন বাংলা গড়ার সংগ্রামের গল্প ছড়িয়ে পড়বে প্রজন্ম থেকে প্রজন্মে। পরবর্তী প্রজন্ম হাজার বছর এটাকে মনে রাখবে জুলাই অভ্যুত্থান। যেগুলো দেখেছি আসলে এগুলো মানে আসলে ইমোশন ধরে রাখা টাফ স্টিল নাও আমি মনে করি। স্মৃতি এটা আমি মনে করি যে শুধু বাণিজ্য মেলায় না, এটা একটা জাদুঘরেও রাখা উচিত। দেশের জন্য আবু সাঈদ ও মীর মুগ্ধের আত্মত্যাগের গল্পও জানা যাবে বাণিজ্য মেলায়। আলাদা দুটি কর্নারও রয়েছে এই দুই শহীদের নামে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে সাকিব আল হাসানকে পেতে আরও এক দফা চেষ্টা করবে বিসিবি। দেশের বাইরে খেলা হওয়ায় বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দেখছেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এদিকে শান্ত অধিনায়কত্ব ছেড়ে দিলেও ওয়ানডে টেস্ট আপাতত তাকে রেখেই পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সাফল্যর পর টি-20-র জন্য লিটন দাসকেই এগিয়ে রাখছেন প্রেসিডেন্ট। এরা ক্রিকেটার বলে কথা, তাই পরিস্থিতি যত জটিলই হোক সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনার বিষয়টি ঘুরে ফিরে আলোচনায় আসেই। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্বের অনেকটা অংশ জুড়ে সাকিব ইস্যু সামাল দিতে হয়েছে ফারুক আহমেদকে। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখেও উঠছে প্রশ্ন। ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আর ওর যে জিনিসগুলোতে আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটার একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। তারপরে তার ফিটনেস, তারপরে মেন্টাল স্টেট, তারপর সিলেকশন কমিটি আছে, তারা ডিসাইড করবে। রানের হিসেবে বিপিএল এর 11তম আসর এখন পর্যন্ত জমজমাট, অথচ এমন এক আসরেই নেই সাকিব। রাজনীতির ময়দানে নামা হয়েছে কাল, ক্রিকেট মাঠ থেকেই এখন দূরে। জনরোষের মুখে আসতে পারছেন না দেশে। ফেব্রুয়ারি মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে খেলাতে চাইলে প্রক্রিয়াটা কেমন হবে, কোন পথে হাঁটবে বিসিবি? এই বিপিএল এর মাঝেই সিলেক্টরদের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার আর কি। সাকিব থাকুন বা না থাকুন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের অধিনায়ক থাকবেন নাজমুল হোসেন শান্তই। টি-20 ক্যাপ্টেন্সি ছাড়লেও বাকি দুই ফরম্যাটে তিনিই আছেন দায়িত্বে। আর সংক্ষিপ্ত ফরম্যাটের পরবর্তী দলনেতা চূড়ান্ত না হলেও বোর্ডের সুনজরে আছেন একজন। শান্ত নিজের থেকে ইচ্ছা পোষণ করেছে যে টি-20 ক্যাপ্টেন ইজ নট কমফোর্টেবল, আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি। লিটনের বেস্ট পার্টটা ছিল এই ট্যুরে অনেক সময় প্লেয়ারকে দুইভাবে হেল্প করা যায়। ক্যাপ্টেন্সি দিলে অ্যাডিশনাল ইয়েতে একটা রান ফর্মে ফিরে আসতে পারে, বাট ফর্মে ফিরে না আসলেও অ্যাজ এ ক্যাপ্টেন সে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে। ক্রিকেটিং ব্রেইন, মেধা, ক্যাপ্টেন্সি করার অ্যাবিলিটি সাথে ফর্মের কোনো সম্পর্ক নাই। আশা করি ফর্মে ফিরবে খুব শীঘ্রই। তারপর আমরা যখন টি-20 ক্যাপ্টেনের ব্যাপারে আলোচনা হবে তখন সে নিশ্চয়ই এগিয়ে থাকবে অ্যাজ এ ক্যাপ্টেন। লিটনের পাশাপাশি তাওহিদ হৃদয় আর তাসকিন আহমেদও আছেন টি-20 ক্যাপ্টেন্সির আলোচনায়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শীতের দাপটে কাবু সারা দেশ, ঘন কুয়াশায় পদ্মায় ফেরি চলাচল বন্ধ, ঠান্ডায় ডায়রিয়ার প্রকোপ, দিনে 800-র বেশি শিশু ভর্তি হচ্ছে আইসিডিআরবিতে। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, দুবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশনের এ মাসেই জমা, বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যের তাগিদ। এবং চলে গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা, টানা 10 দিন মৃত্যুর সঙ্গে লড়াই, আজ বাদ জোহর এফডিসিতে জানাজা, চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।